খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বড় খবর, কবে হতে চলেছে রাজ্যের ভোট, অবশেষে জানিয়ে দিলেন সিইও। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই, মার্কিন হামলায় মদত না দিলে আর কোনো আক্রমণ নয়, ক্ষমা চাইল ইরান, বার্তা ট্রাম্পকেও। মমতা বোধহয় রাগ করেছেন, শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে এসে কেন বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাত্র 4 দিনেই মার্কিন ঘাঁটি ধ্বংস, যুদ্ধ জিতে গেছে ইরান, চাঞ্চল্যকর দাবি ইসরায়েলি সাংবাদিকদের। রবি থেকে বদলাবে আবহাওয়া, বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু পড়বে বাজ, অশনি সংকেত বাংলায়। রাশিয়ার তেল কেনায় ছাড় দিয়েই ভারতকে কটাক্ষ, ওদের অভিনয় খুব ভালো, বিতর্ক উস্কে দিলেন ট্রাম্প ঘনিষ্ঠ। আসছি বিস্তারিত খবরে। আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতকে সাময়িকভাবে রাশিয়া তেল কেনার অনুমতি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসন মনে করছে এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে তেলের দাম সরবরাহের উপর চাপ কিছুটা কমবে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, রাশিয়ার তেল কিনতে ভারতের মতো মিত্র দেশগুলিকে অনুমতি দেওয়া হয়েছে। তার কথায় ভারত দায়িত্বশীল আচরণ করেছে, ওরা খুব ভালো অভিনেতা। আমরা তাদের রাশিয়ার তেল কেনা বন্ধ করতে বলেছিলাম এবং তারা তা মেনেছিল। বর্তমানে দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে কয়েকশো মিলিয়ন ব্যারেল রাশিয়ার তেল ভাসমান অবস্থায় রয়েছে। এই তেল দ্রুত বাজারে এলে সরবরাহ বাড়বে এবং দামের চাপ কিছুটা কমবে। এই প্রসঙ্গ তুলে বেসেন্ট বলেছেন, বিশ্বজুড়ে তেলের যথেষ্ট সরবরাহ রয়েছে, তবে বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে হালকা চাপ তৈরি হয়েছে। সেই কারণেই সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল বাজারে আনার জন্য এই অস্থায়ী ছাড় দেওয়া হয়েছে। আমেরিকার দাবি, দীর্ঘমেয়াদে তেলের ঘাটতির আশঙ্কা নেই, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে চাপ তৈরি হয়েছে। তাই এই মুহূর্তে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজন বুঝে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ইরানের সঙ্গে সংঘাতের পরিস্থিতির মধ্যে আমেরিকা ঘোষণা করেছিল যে ভারতীয় তেল শোধনাগারগুলিকে রাশিয়ার তেল কেনার জন্য 30 দিনের ছাড় দেওয়া হচ্ছে। এই অনুমতি শুধুমাত্র সেই তেলের ক্ষেত্রে প্রযোজ্য যা ইতিমধ্যে 5ই মার্চ 2026-এর আগে জাহাজে তোলা হয়েছিল এবং সমুদ্র পথে রয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই অস্থায়ী সিদ্ধান্তে রাশিয়া বড় আর্থিক লাভ পাবে না, বরং বিশ্ববাজারে তেলের সরবরাহ বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। উল্লেখ্য, এর আগে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর 25% শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক আলোচনার পর সেই শুল্ক প্রত্যাহার করা হয় এবং ভারত আমেরিকা থেকে জ্বালানির আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের আর্থিক ঘাটতি এবং টাকার স্থিতিশীলতা সব ক্ষেত্রেই চাপ বাড়তে পারে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার মতো মজুত রয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্র উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, ভারতের কাছে প্রায় 25 দিনের ক্রুড অয়েলের মজুত রয়েছে। রিফাইনারিগুলির কাছেও প্রায় 25 দিনের ডিজেল, পেট্রোল এবং এলপিজির মজুত রয়েছে। অর্থাৎ তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ হলেও কিছুদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। নিয়ম অনুযায়ী আগামী 7ই মের মধ্যে নতুন সরকার গঠন করতে হবে, আর তা যদি না হয় তাহলে রাজ্যে জারি হয়ে যাবে রাষ্ট্রপতি শাসন। যত সময় এগোচ্ছে ততই একটা আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে কি রাষ্ট্রপতি শাসনেই এই রাজ্যে ভোট হবে, নাকি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন? ইতিমধ্যেই ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, ফলে নির্বাচন ঘোষণা করতে আর কোনো বাধা নেই। কিন্তু তারপরেও এসআইআর এর নাম যাদের বিবেচনার দিনের তালিকায় রয়েছে তাদের ফয়সালা কবে হবে? তারপর যদি নির্বাচন ঘোষণা হয় তাহলে যে রাষ্ট্রপতি শাসনে এই রাজ্যে ভোট হবে সেই সম্পর্কে বিভিন্ন মহলে বিভিন্ন রকম মতামত শোনা যাচ্ছে। তবে এই ব্যাপারে কি বলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর? এদিন সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আগামী 8ই মার্চ রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর আগামী 9 এবং 10ই মার্চ তারা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। অনেক
অনেকেই মনে করছেন নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চ রাজ্যে আসা মানেই ভোট ঘোষণা হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেকবার ভোটের আগে তারা এভাবে আসেন এবং তারপর তারা ফিরে যাওয়ার পরেই রাজ্যে ঘোষণা হয়ে যায় নির্বাচন। তবে এবারও কি সেরকম কিছু হবে, নাকি আরো দেরি হবে ভোট ঘোষণা করতে? সকলের নজরে একটাই, যে নির্বাচন কবে ঘোষণা হয় আর কয় দফায় নির্বাচন হয়, এমন ফলাফল কবে ঘোষণা হয়। আর সকলের সেই কৌতূহল যখন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি যে এই ব্যাপারে কিছুই বলতে পারবেন না তা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিক। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। আর সেখানেই সকল সাংবাদিকরা তাদের প্রশ্ন করেন যে রাজ্যে কবে ভোট ঘোষণা হতে পারে। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে মনোজ বাবু বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা জাতীয় নির্বাচন কমিশন নেবে। এ নিয়ে আমার বলার কোনো এখতিয়ার নেই। আমরা শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করি। ভোট কবে ঘোষণা করা হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ এখনো পর্যন্ত যে ভোট ঘোষণা হওয়ার ব্যাপারে রাজ্যের সিইও দপ্তরের কাছে কোনো খবর নেই, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল। এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার পর বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে কোনো আভাস পাওয়া যায় কিনা সেদিকেই নজর থাকবে সকলে। ফের ঝড় বৃষ্টির আবহাওয়া বাংলায়। আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই ভরা বসন্তে বাংলায় ঝড় বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। কেবল দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে বলে খবর। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা বদল ঘটবে না। আজ থেকেই বঙ্গে বৃষ্টির স্পেল শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই সোমবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। সোমবার থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতাতেও চলবে বৃষ্টি। মহানগর ও আশেপাশের জেলাগুলিতে সোম ও মঙ্গলবারের মধ্যে 2-1 ফসলা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে বলে খবর। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান ঘিরে চরম শোরগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশাসন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধাননগরের বদলে বাগডোগরা বিমানবন্দরের অদূরে গোসাইপুরে সেই সভা হয়, যেখানে অতি কম সংখ্যায় মানুষ উপস্থিত ছিলেন। আর তাতেই অসন্তুষ্ট হন রাষ্ট্রপতি। বক্তব্য রাখতে গিয়ে সে কথা চেপে রাখেননি রাষ্ট্রপতি। তিনি বলেন, কারা সাঁওতালদের আটকাতে চাইছে, কারা চাইছে না সাঁওতালরা একজোট হোক, শিক্ষিত হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেন রাষ্ট্রপতি। বলেন, কোনো কারণে তিনি বোধহয় আমার উপরে রাগ করেছেন। প্রতি বছর আদিবাসী সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবছর শিলিগুড়িতে এই অনুষ্ঠান হচ্ছে। উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও 4 বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভা করার অনুমতি মেলে প্রশাসনের তরফে। কিন্তু উদ্যোক্তাদের অভিযোগ, প্রচুর আমন্ত্রিত এই সভায় আসতেই পারেননি। সিকিউরিটি পাস না পাওয়ার কারণে পুলিশ তাদের আটকে দেয়। এমনকি রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন একমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রশাসনের কোনো প্রতিনিধি অর্থাৎ কোনো মন্ত্রীকে থাকতে হয়। এক্ষেত্রে সেই প্রোটোকল ভাঙা হয়েছে। এসবের জেরে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। মঞ্চে ওঠার পরেই তিনি লক্ষ্য করেন দর্শক আসনের অনেক চেয়ারই ফাঁকা পড়ে রয়েছে। এত কম মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করে রাষ্ট্রপতি। বলেন, এখানে বসে আমি অনেক সাঁওতালি মানুষকে বাইরে ঘুরে বেড়াতে দেখেছি। এত চেয়ার ফাঁকা কেন? মনে হচ্ছে যেন কেউ তাদের এখানে আসতে বাধা দিচ্ছে। এখন আমি মাঠ এবং
ব্যবস্থা দেখি তখন আমার মনে হয় সাঁওতালি সম্প্রদায়ের এত বড় আন্তর্জাতিক সমাবেশে সকলের খোলাখুলি অংশগ্রহণ করা উচিত। কারা সাঁওতালদের আটকাতে চাইছে, কারা চায় না সাঁওতালরা একজোট হোক, শিক্ষিত হোক। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি সেখান থেকে সরাসরি বিধাননগরে চলে যান, যেখানে প্রথমে সভা হওয়ার কথা ছিল। সেখানে গিয়ে গোটা এলাকা ঘুরে দেখেন। সেখান থেকেই বলেন, আমি তো এই এলাকাতেই সভা করতে চেয়েছিলাম, পর্যাপ্ত জায়গা রয়েছে, কিন্তু কেন রাজ্য সরকার আমাকে সভা করতে দিল না? এখানে অনেক জায়গা, অনেক মানুষ আসতে পারতেন, কিন্তু রাজ্য প্রশাসনের কেন জানি না এখানে সভার অনুমতি দেয়নি। এমন জায়গায় আজকের অনুষ্ঠান হচ্ছে, এখানে মানুষের আসা কঠিন। রাজ্য সরকার মনে হয় আদিবাসীদের ভালো চায় না, তাই এখানে তাদের আসতে বাধা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো, আমিও বাংলারই মেয়ে, বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনো মন্ত্রীও আসেননি। যাই হোক, এটা ব্যাপার নয় কোনো, আপনার সকলেই ভালো থাকবেন। গোটা ঘটনার বিষয়ে শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, রাজ্যের তরফে আমি রাষ্ট্রপতিকে স্বাগত জানাই। ডিএম এবং পুলিশ কমিশনার ছিলেন, এর আগেও প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন তাকে স্বাগত জানাই, কিন্তু তখন আমি মন্ত্রী ছিলাম নাকি মেয়র ছিলাম তা খেয়াল নেই। রাজ্যের এই তালিকা রাষ্ট্রপতি ভবন অনুমোদন দিয়েছিল। নিরাপত্তা সংক্রান্ত কারণে সভাস্থল নিয়ে কিছু সমস্যা ছিল।